ইন্টারভিউ বোর্ডে নিহালকে দেখে ভীষণ অবাক হলাম। আজকে চাকরির জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই কোম্পানির এমডি যে নিহাল হবে সেটা ভাবতেই পারিনি। খুব কষ্ট করে কান্না আটকে রেখেছি। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেন ফিরিয়ে দিয়েছিলে আমাকে? তোমাকে তো ভালোই বেসেছিলাম। এইটা কি আমার অপরাধ? দেখো না, তোমার মায়ায় এমনভাবে জড়িয়ে আছে যে আজ অবধি কারোরই হয়নি। কিন্তু আফসোস, আমি কিছুই বলতে পারছি না। ইন্টারভিউ শেষ। নেহাল বলল, মিসেস রাত্রি, আপনি একটু আমার কেবিনে আসুন, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সরি স্যার, আপনি ভুল করছেন। মিসেস না, মিস রাত্রি। আর হ্যাঁ, আপনার সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে বলে তো আমার মনে হয় না। রাত্রি করুণ চোখে তাকালো, কিন্তু তার চোখের দিকে চোখ আমি রাখতে পারলাম না। কেন যেন মনে হচ্ছে এই চোখে সেই মায়া রয়েছে, যা ছিল কয়েক বছর আগে। তাই চোখ নামিয়ে নিলাম। পাশ থেকে আরেকজন বলল, স্যার, আপনি কি ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন? হ্যাঁ, মানে না। বুঝলাম নেয়াল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, তাই এখান থেকে যত দ্রুত সম্ভব বের হওয়াই ভালো। এক্সকিউজ মি স্যার, আমি আসি বলে নিজের ফাইলের ফিতাটা লাগিয়ে বের হতে নিলাম। নেয়াল আবার রিকোয়েস্ট করলো। ফেলতে পারলাম না, যেমনটা ফেলতে পারিনি 5 বছর আগে। পার্থক্য একটাই, এখনকার অনুরোধ হলো কথা বলতে চাওয়া, আর তখনকার অনুরোধ ছিল আর যেন কথা না বলি সেটার। নেহালের পিছন পিছনে তার কেবিনের দিকে যেতে লাগলাম। ওর কর্মী দুইটা কেমন যেন সন্দেহের দৃষ্টিতে দেখলো আমাকে, কিন্তু আমার এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নেহালের কেবিনে, কেমন আছো রাত্রি? কেমন আছো তুমি কি জানো না? জীবন্ত লাশ হয়ে আছি। তোমাকে ছাড়া কিভাবে আছি তা বোঝানোর ভাষা নেই আমার। তোমার কি একটুও কষ্ট হয় না আমার জন্য? এত পাষাণ কেন তুমি? যদি আমাকে ছেড়েই দিবে, তাহলে সেই 9 বছর আগে মিথ্যা মায়ায় কেন জড়িয়েছিলে? কিন্তু মনের কথা মনেই রেখে দিলাম। জি, আমি খুব ভালো আছি। কত বছর পর দেখা বলো, কিন্তু রাত্রি চৌধুরীর হঠাৎ চাকরির কেন প্রয়োজন? যার নিজের বাবার কোম্পানিতেই 15,000 কর্মচারী রয়েছে, সেটা আপনাকে জানাতে চাই না আমি। তুমি না জানাতে চাইলেও জোর করব না। কিন্তু তুমি কি জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি। তোমার বাসাতে গিয়ে দেখি সেই বাসার মালিক এখন অন্য কেউ। কোনোভাবেই আমি তোমাদের খোঁজ পাইনি। পাগলের মতো খুঁজেছি তোমাকে। আমি কোনো গুপ্তধন নই যে আমাকে আপনি পাগলের মতো খুঁজবেন, মিস্টার নেহাল। নেহাল মুচকি একটা হাসি দিল। এটা সাধারণ হাসি না, কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি আছে এই হাসিতে, যা বোঝার ক্ষমতা আমার নেই। তুমি জানো না তোমাকে কেন খুঁজেছি? আজব, আমি কিভাবে জানবো আপনি আমাকে কি জন্য খুঁজেছেন? নেয়ালের এই কথা বোঝার ক্ষমতা আমার নেই। নিজেই নিজের সম্পর্কের ইতি টেনে আবার নিজেই খুঁজেছে। বিষয়টা হাস্যকর। না, আমি জানি না আপনি আমাকে কেন খুঁজেছেন। আমার ইন্টারভিউ কেমন হলো আমি জানি না। তবে যদি ভালো হয়, তাহলে দয়া করে আমাকে সিলেক্ট করবেন না। তোমার রাগ আর অভিমান সেই আগের মতোই আছে। মনে আবারও বলে উঠল, শুধু রাগ আর অভিমান না নেহাল, আমার ভালোবাসাটাও যে আগের মতোই আছে, শুধু তুমি সেটা দেখতে পাচ্ছ না। আপনি আমার এমন কেউ না যার জন্য আমার রাগ বা অভিমান কিছু থাকবে। কে? সে তো তুমিই ভালো জানো। বললাম তো জানি না। আমি এখন আসি। রাত্রি, আমি জানি না কি হয়েছে তোমার সাথে, কিন্তু তুমি যেহেতু বলতে চাও না, তবে একটা কথা বলছি। তুমি যেহেতু আমার এখানে জবের জন্য এসেছিলে, জবটা আমি তোমাকে দিচ্ছি। আমি কোনো ভিখারি না যে আমার জন্য আপনার এত দয়া দেখাতে হবে। আমার যোগ্যতা, ইনশাআল্লাহ আমি অন্য অনেক জব পেয়ে যাব। আর হ্যাঁ, যদি জানতাম আপনি এখানে আছেন, তাহলে আমি কোনো দিন এই অফিসে সীমানায় পা দিতাম না। আপনার দয়া আমার চাই না। আমি এখন আসি বলে বের হতে নিলাম। নেয়াল আমার হাতটা ধরে ফেললো। দাঁড়াও রাত্রি, যেও না। এটা দয়া না রাত্রি। হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিলাম নেহালের হাত থেকে। এটা দয়া না তো কি মিস্টার নেহাল? আরেকটা কথা, এই যে আপনি ইন্টারভিউ এর পর কেবিনে পার্সোনালি কথা বলছেন, এরপর যদি আমি আপনার অফিসে কাজ করি, তাহলে সবাই কিভাবে বিষয়টা নিবে বুঝতে পারছেন? কারো পরোয়া আমি করি না, কিন্তু আমি করি মিস্টার নেহাল। আপনি একটা পুরুষ মানুষ, সব কিছু ফেলে দিয়ে সামনে আগাতে পারেন, কিন্তু আমি পারি না। কিছু স্মৃতি আমাকে সামনে এগিয়ে যেতে দেয় না।
তাছাড়া লোকজনের কথা আমি আর শুনতে চাই না। রাত্রি আগেই এত কিছু ভেবে ফেলো না। আমি তো আছি তোমার সাথে। আমার সাথে না থেকে নিজের স্ত্রীর পাশে থাকেন, তাহলে সে খুশি হবে। সেটা তো থাকবই। তোমাকেও সাহায্য করতে চাই। আমার কথা যে জবাব নেহাল দিল, তাতে করে বুঝে গেছি তার বিয়ে হয়ে গেছে। তাহলে কেন সে আমার প্রতি এত কেয়ার দেখাচ্ছে? আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি যতই চাকরিটা দিতে চান না কেন, আমি এটা করব না। দেখা যাক চাকরিটা করো কি না। মিস্টার নেহাল, ভুলে যাবেন না আমার প্রতি আপনার কোনো অধিকার নেই। যদি বলি আছে, আমাদের সম্পর্কটা যেটা আপনি শেষ করেছেন। এখন তো আপনার চরিত্রের উপর সন্দেহ হচ্ছে। নিজের স্ত্রীর প্রতি সম্পর্ক ভালোবাসা দেখাবেন, একটা অচেনা মেয়েকে এত আধিক্যতা দেখাবেন না। রাত্রি, চিৎকার করবেন না মিস্টার নেহাল। আমি সেই আগের রাত্রি নেই যে সব কিছু মাথা নত করে মেনে নেব। আমি আমার মতো বাঁচতে শিখেছি। আমি আসি এখন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেহালের কেবিন থেকে বের হয়ে আসলাম। বাসাতে ফিরতে হবে, তাই অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। কালো রঙের একটা কার সামনে এসে দাঁড়ালো, হর্ন দিয়ে আমাকে বিরক্ত করতে লাগলো। বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, তাই ঝাড়ি দেওয়ার জন্য গাড়ির সামনে গিয়ে ভিতর তাকাতেই দেখলাম নেয়া ড্রাইভিং সিটে। চোখ দিয়ে ইশারা করে আমাকে গাড়ির পাশে আসতে বলল। কিন্তু আমি জানি যে সে এখন আমাকে লিফট দিতে চাইবে। কিন্তু আমার না আছে তার প্রতি কোনো অধিকার, আর না আছে আমার প্রতি তার কোনো অধিকার। তাই তার ছায়ার আশেপাশেও আমি থাকতে চাই না। কিন্তু নেহাল এসব কি শুরু করেছে? আমাকে দরজার পাশে না আসতে দেখে নেহাল নিজেই গাড়িটা একটু এগিয়ে নিয়ে এসে আমার পাশে দাঁড় করালো। গাড়িতে উঠে বসে রাত্রি। তারপর নিজে ভিতর থেকেই বাম পাশের দরজাটা খুলে দিল। আমি অন্য গাড়িতে চলে যেতে পারবো। প্লিজ আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার জীবনটা নিয়ে তো খুব খেলেছেন, এখন একটু শান্তিতে থাকতে দেন। সামান্য লিফটই তো দিতে চেয়েছি, তার জন্য এত রিয়্যাক্ট করছো কেন? আপনাকে আমি সহ্য করতে পারছি না মিস্টার নেহাল। আমাকে আমার মতো থাকতে দেন। সিন ক্রিয়েট করবেন না দয়া করে। আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু লোকজন দাঁড়িয়ে দেখছে আমাদের কনভারসেশন। হয়তোবা চিল্লিয়ে কথা বলার কারণে এদিকে তাকিয়ে আছে। সিন ক্রিয়েট তুমি করছো, নেহাল বলল। আমি না, আপনি করছেন মিস্টার নেহাল। আরেকটা কথা, আমি আপনার জন্য এখন অচেনা কেউ। দয়া করে তুমি শব্দটা ইউজ করবেন না। সরি মিসেস রাত্রি। আসলে আমি দেখলাম আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, তাই আপনাকে সাহায্য করতে এসেছিলাম। প্লিজ আপনি চলুন। আমি আর কথা বাড়ালাম না, রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আর নেহালও পাশে পাশে গাড়ি চালিয়ে বারবার অনুনয় করতে লাগলো। শেষমেশ না পেরে আমি গাড়িতে উঠলাম। থ্যাংক ইউ। হয়তো থ্যাংক ইউ কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু আমি যদি কথাটা বলি নেহাল আবার কথা শুরু করার একটা সূত্র পেয়ে যাবে। তাই কোনো অ্যান্সার দিলাম না, চুপচাপ সিট বেল্ট বেঁধে নিলাম। জানেন মিস রাত্রি, কিছু কিছু অভিনয়ের ভিত শুধু মিথ্যা না, খুব বড় বড় সত্যকেও লুকিয়ে রাখে। কিন্তু হয়তো একটা দিন আসবে যেদিন সত্যটা জানার পরেও হয়তো সেই তাকে ফিরে পাওয়া যায় না। নেহালের সম্পূর্ণ কথাটাই যেন অভিমানে ভরা, কিন্তু এই অভিমানটা কার জন্য? আমার জন্য তো না, কারণ সেদিন সেই সম্পর্কটা শেষ করেছিল আমি না। সঙ্গে এটাও বলেছিল আর কখনো যোগাযোগ করো না। ওর ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে ওর সুখ ভেবে হাসি মুখে ওর কথাটা মেনে নিয়েছিলাম। কিন্তু এর ভিতর কিসের অভিনয় আছে সেটা আমি বুঝতে পারছি না। সব কিছু তো সত্যি সত্যি শেষ হয়েছিল। যদি অভিনয় হতো তাহলে কয়দিন পর তো বলতে পারতো যে মজা করেছিলাম। এমনকি আজও বলতে পারতো মজা করেছিলাম। কিন্তু না, সে তো বউ নিয়ে সুখেই আছে। দুঃখের সাগরে শুধু আমাকেই ফেলে দিলে নেহাল। মিস রাত্রি, মনে যেটা ভাবা হয় সেটা সত্যি নাও হতে পারে। আমি কি ভেবেছি সেটা আপনি কিভাবে জানলেন? আর হ্যাঁ, আমি কিছু ভাবিনি। কিন্তু আপনার চোখ তো বলছে আপনি কিছু ভাবছিলেন। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমার চোখের ভাষাও তো তুমি পড়ে ফেললে, ঠিক যেমনটা আগেও পড়ে ফেলতে। কথা কাটানোর জন্য অন্য কথা বললাম। আপনার স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। বেবি কয়টা? একটা। ও, তুমি পেরেছো নেহাল আমাকে ভুলতে? আমি পারলাম না কেন বলতে পারো? মনে মনে আমার দেওয়া ঠিকানা মোতাবেক গাড়িটা থামালো।
গাড়ি থেকে নেমে বাসার ভিতর যেতে নিলে আপনাকে হেল্প করলাম। এক কাপ চা খেতেও তো বলতে পারেন। মিস্টার নিহালের বাসায় চায়ের অভাব আছে কি যে আমি বাসায় চা খেতে চাইছেন? আর হ্যাঁ, হেল্পটা আপনি যেচে করেছেন, আমি চাইনি। আচ্ছা, চা খেতে দিতে হবে না, শুধু একটা কথা বলছি শোনেন। আগামীকালকে আপনার ছুটি, কিন্তু আগামী পরশুদিন থেকে আপনি চাকরিতে জয়েন করছেন। ওই হ্যালো, আমি চাকরিটা করছি না, যেভাবে হুকুমদারি করছেন যেন আপনি আমার বস। বাই। মেইন গেট আটকে দিলাম। গাড়ির শব্দ শুনে মনে হলো নিহাল চলে গেছে। কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে দিল। কিরে মা, চাকরিটার কি খবর? আজকেই ইন্টারভিউ দিলাম, কিভাবে বলবো কি খবর? মা আমার কপালে হাত দিয়ে, তোর চেহারাটা এমন লাগছে কেন? আমি নিহালের কথা লুকালাম। ও কিছু না মা, খুব গরম পড়েছে তাই হয়তো একটু অন্যরকম লাগছে। কতবার বলেছি চাকরি ইন্টারভিউ দিস না। চাকরি করতে হবে না, কিন্তু কে শুনে কার কথা? আমাদের যা সেভিংস আছে তোর 3 নাতি নাতনি অবধি চলে যাবে। আর হ্যাঁ, নিজের গাড়ি নিয়ে যাসনি কেন? কিন্তু আমি মধ্যবিত্ত লাইফ চলতে চাই মা, দেখতে চাই এই লাইফে কত কষ্ট। নিজের ভালোবাসাকে ভুলে থাকা যায় কি না? কান্না করে ফেললাম। মা আমাকে বুকে জড়িয়ে নিল। যে মানুষটা তোর জীবন থেকে চলে গেছে তার জন্য আর কত কষ্ট পাবি? আয় মা, তোর জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, নিজ হাতে তোকে খাইয়ে দেবো, চল। বাচ্চা মেয়ের মতো মায়ের কোলে মাথা দিয়ে আছি, আর মা চামচে করে আমার গালে হালুয়া তুলে দিচ্ছে। রাতে ঘরে শুয়ে আছি, কোনো কিছু পড়ার শব্দে ঘুম ভাঙলো। এই রাতে মা কি ঘর থেকে বের হয়েছে? কিন্তু মা তো রাতে ঘর থেকে বের হয় না। ওয়াশরুম তো সব ঘরেই অ্যাটাচ। তাই চেক করার জন্য ভাবলাম একবার নিচে যাই। ড্রয়িং রুমেই শব্দটা হয়েছে। দরজা খুলতেই মুখের উপর রুমাল পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম। কোথায় আছি সেটাও বুঝতে পারছি না। অন্ধকার কোনো ঘর হবে হয়তো। নিহাল আমাকে কিডন্যাপ করেনি তো? হঠাৎ আলো জ্বলে উঠল। সামনে চোখ পড়তেই দেখলাম লম্বা একটা লোক, উচ্চতা, বডি ফিটনেস সব তো নেহালের মতোই। তাহলে এটা নেহাল? কি চান আপনি? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? দেখুন মিস্টার নেহাল, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আমি কোনো নেহাল টেহাল না। আমি প্রথমে ভেবেছিলাম লোকটা নেহাল হবে হয়তো, কিন্তু কথা শুনে শিওর হলাম যে ওটা অন্য কেউ। তবে এই কণ্ঠটাও চেনা চেনা। যদি বলি তোর জীবনটা চাই, তাহলে কি দিবি? দেখুন, আমি আপনাকে চিনি না। আমাকে মেরে আপনার কি লাভ হবে? লাভ লোকসান হিসেব পড়ে। তোর বাবা আমাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তাকে তো মারতে পারিনি, এখন তোকে মারবো। এটাই আমার শান্তি। নিশ্চয়ই আপনি কোনো অন্যায় করেছিলেন, না হলে আমার বাবা বিনা দোষে কাউকে কোনোদিন শাস্তি দেয়নি। মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাবার গুণগান করা হচ্ছে। আর কিছুক্ষণের ভিতর যে তোর জীবনটা যাবে সেটা কি ভেবে দেখেছিস? মরার জন্য তৈরি তো? কথাটা বলেই বন্দুকটা আমার দিকে ধরল। ভয়ে আমি চোখ বুজে নিলাম। এই মুহূর্তে মাকে আর নিহালকে একবার দেখতে মন বলছে। মরার আগে নিহালকে শেষবারের মতো বলে যেতে ইচ্ছা করছে, তোমাকে ভালোবাসি নিহাল। যত ভালোবাসলে তোমার সুখের জন্য নিজেকে বলি দিতে পারি, ততটাই ভালোবাসি। আমি মারা গেলে আমার মায়ের কি হবে? কে দেখে শুনে রাখবে আমার মাকে? টাকা দিয়ে হয়তো জীবন পার করে দেওয়া যায়, কিন্তু আমার মায়ের সুখ যে আমি না থাকলে আমার মা যে বেঁচে থেকেও মরে যাবে। হঠাৎ গুলির শব্দে চেঁচিয়ে উঠলাম। আমাকে কি গুলি করেছে? কই না তো, আমি তো বেঁচেই আছি। তাহলে কি হলো? আস্তে আস্তে চোখ খুলে দেখলাম দরজার পাশে নেহাল দাঁড়িয়ে আছে, সাথে 3 জন পুলিশ। মুখোশধারী যে লোকটা ছিল তার দিকে তাকিয়ে দেখলাম নিজের হাতটা ধরে কাতরাচ্ছে। তার মানে গুলিটা করেছে ওই পুলিশগুলোর একজন, আর ওই লোকটার হাতেই গুলি করেছে। একজন পুলিশ সামনে এগিয়ে এসে লোকটার মুখোশটা খুলে নিল মুখ থেকে। লোকটার মুখ দেখে যেন আকাশ থেকে পড়লাম। এ তো আমার আর নেহালের ভার্সিটি লাইফের ফ্রেন্ড রবি। তাই তো বলি কথাটা কেমন চেনা চেনা লাগছিল। রবি, তুই তুই এই জঘন্য কাজটা করেছিস আমি ভাবতেও পারছি না। আমার বাবা কবে তোকে তার অফিস থেকে বের করে দিয়েছিল? আর যদি করেও থাকি, তার জন্য একজনকে মেরে ফেলতে চাইতে পারিস কি করে? কোথা গেল তোর বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? তোরা কোনোদিন আমার বন্ধু ছিলি না। নিজেরা যখন প্রেম শুরু করলি আমাকে ভুলেই গেছিলি।
তাই রাগে রাগে তোর বাবার কাছে নেহালকে নিয়ে উল্টো পাল্টা কথা বলি, যাতে করে তোদের রিলেশন ব্রেক হয়ে যায়। কিন্তু না, তোর বাবা গার্ড দিয়ে আমাকে মেরে অফিস থেকে বের করে দেয় আর বলে আমার মেয়ের জামাই নেহালই হবে। আমি জানি ছেলেটা কেমন, আশা করি ওদের থেকে দূরে থাকবে। তাই তোর বাবাকে মারতে চেয়েছিলাম কিন্তু পারিনি। পরে তোকেও মারতে চেয়েছিলাম কিন্তু তোর আগের ঠিকানায় আর তোকে খুঁজে পাইনি। গতকাল তোকে হঠাৎ ফাইল নিয়ে কোথাও যেতে দেখি, তারপর থেকেই ফলো করা শুরু। আজকের হয়তো বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস সুযোগ আমার হাতেও আসবে একদিন, সেদিন দুনিয়া ছেড়ে চলে যাবি তুই। নেহাল এসে ঠাস করে রবিকে চড় লাগালো। আরে তুই কি মানুষ নাকি জানোয়ার? সাইকো থেকে গেলি সারা জীবন, ছোট্ট একটা বিষয় নিয়ে একজনকে মেরে ফেলতে চাস? কি শিক্ষা নিয়েছিস সারা জীবন? তোকে বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। আর হ্যাঁ, কি বলছিলি যেন? সুযোগ তুইও পাবি তো? হা হা, সেই দিন আর কখনো আসবে না। সারা জীবন তোকে জেলে কিভাবে রাখতে হয় সেই ব্যবস্থা আমি করব। ওকে নিয়ে যান স্যার। পুলিশ রবিকে নিয়ে চলে গেল। নেহাল আমার চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে বাঁধনগুলো খুলে দিতে লাগলো। আমার মাঝে মাঝে মনে হতো নেহাল আমাদের সম্পর্কটা শেষ করে দিয়েছে। এর পিছনে হয়তো বাবার কোনো হাত থাকতে পারে। কিন্তু এ কি শুনলাম আমি? মায়ের মতো বাবাও রাজি ছিল নেহালের সাথে আমার বিয়ে দিতে। তাহলে কি এমন কারণ ছিল যে জন্য নেহাল আমাকে ছেড়ে দিল? তাহলে কি নেহাল ধোঁকাবাজ? না, আমার নেহালকে আমি এত খারাপ উপাধি দিতে পারবো না, যত কষ্টই পায় না কেন। আজকে তোমার ফোন ট্র্যাক না করলে কি একটা অঘটন ঘটে যেত ভাবতে পারছো? কিন্তু আমার নাম্বার আপনি কিভাবে জানলেন? ইন্টারভিউ দেওয়ার আগে অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছিলে সেখান থেকে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, যখন আমি ঘরের দরজা খুলি, মানে যখনই কেউ আমার মুখে রুমাল ধরে, আমার হাতে আমার মোবাইলটা ছিল না। তার মানে মোবাইল আমার ঘরেই পড়ে আছে। তাহলে ট্র্যাক করলেন কিভাবে, তাও আবার এত রাত্রে? আমার কথা শুনে নেহাল কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। পরক্ষণে আবার হাসি মুখে বলল, এখন এসব জেরা করে কি লাভ? তার থেকে বরং বাসায় চলো। আর হ্যাঁ, মোবাইলটা এই রুমের বাইরে পেয়েছি, তা না হলে আমি এখানে আসবো কিভাবে? মিস্টার নেহাল, আপনি কিন্তু আমাকে আবার তুমি বলছেন, এটা ভুলে যাবেন না আশা করি। আর হ্যাঁ, এত রাতে একটা মেয়েকে বাঁচাতে এসেছেন, আপনার স্ত্রী কিছুই বলল না? সে কখনো আমাকে সন্দেহ করে না, আমার প্রতি তার অগাধ বিশ্বাস। বাহ নেহাল, বাহ! কিভাবে পারো আমার সামনে জোর গলায় নিজের স্ত্রীর প্রশংসা করছো যে? তাকে করা তোমার এই প্রশংসা আমার এই ছোট্ট হৃদয়টাকে যে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? তোমাকে তো অভিনয় জগতে যাওয়া উচিত ছিল। মনে মনে বললাম। ভাবনা থেকে বের হলে চলেন বাসায় যাওয়া যাক। আমি একলা চলে যেতে পারবো। এখন জীবন বাঁচালাম, না হলে তো এতক্ষণে স্বর্গে চলে যেতেন। আর এখনই ইগো দেখাচ্ছেন? আপনাকে কেউ দাওয়াত দেয়নি আমাকে বাঁচাতে আসতে। মরে গেলেই তো ভালো হতো। রাত্রি, নেহাল, তুমি আমার দিকে এই করুণ দৃষ্টিতে তাকিও না। আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না, তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে মন বলে। কিন্তু আফসোস, দেখো তুমি অন্য কারো স্বামী। তোমার সংসার আছে, আছে একটা মেয়েও আছে। আর আমার আমার কাছে এক বুক কষ্ট। তোমার এই তাকানোর ভিতর এত আবেগ কেন বলতে পারো? মনে মনে এই রাতে নিজের জেদ ধরে রাখা ঠিক না। রাত্রি, প্লিজ চলুন আমার সাথে। নেহাল ড্রাইভ করছে আর আমি পাশের সিটে বসে আছি। আচ্ছা মিস্টার নেহাল, আপনি কিভাবে বুঝলেন আমাকে কিডন্যাপ করা হয়েছে? একটা মেয়ের মোবাইল লোকেশন এত রাতে নিজের বাসাতে না থেকে অন্য কোথাও থাকলে এমন কিছুই তো মাথায় আসবে নাকি? চুপচাপ সিটে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছি। জায়গাটা কোথায় আমার জানা নেই। শহর থেকে দূরেই হবে, কারণ আশেপাশে কোনো ল্যাম্পপোস্টও দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে কোনো অট্টালিকা। ঘুটঘুটে অন্ধকার চারপাশে, ঠিক আমার মনের মতো। খুব জানতে ইচ্ছা করছে নেহালের মেয়ের নামটা কি, তাই লজ্জা রাগ অভিমান লুকিয়ে রেখে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের নামটা কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, রুহিণী। কাউকে কথা দেওয়া ছিল যে আমাদের মেয়ের নাম হবে রুহিণী, তাই ওটাই ফিক্স আছে এখনো। এখনো ফিক্স আছে মানে পরে আবার পাল্টে দিবেন নাকি? না, ও কিছু না, আপনি বুঝবেন না মিস রাত্রি। এখন নিজেকে খুব শক্ত মনে হচ্ছে, না হলে নেহালের সন্তানের কথা শুনে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজেকে ঠিক রাখতে পেরেছি। রুহিণী, কথা তো ছিল আমার আর তোমার ভালোবাসার প্রতীকটার নাম হবে রুহিণী। তুমি তো রুহিণীকে পেয়েইছো, পেলাম না আমি।
না, তোমাকে আর না, আমাদের ভালোবাসার চিহ্নকে। মনে মনে নিহাল বাসায় সামনে আমাকে নামিয়ে দিল, সাথে নিজেও নামলো। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিল মা। আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। পাশে নিহাল ছিল, এটা মা খেয়ালই করেনি। মারে, কি হয়েছিল? কিছু পড়ার শব্দ শুনে বাইরে বের হই। একটু দেরিতে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি তোর ঘরের দরজা খোলা। গিয়ে তোকে পাইনি, আশেপাশে কোথাও খুঁজে পাইনি তোকে। কোথায় গিয়েছিলি মা? তুই কি জানিস না এই বয়সে তুই ছাড়া আমার খুব কষ্ট হয়? মা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু এত রাতে কিডন্যাপের বিষয়টা মাকে লুকালাম, না হলে খুব টেনশন করবে। তাই মায়ের খারাপ ভাবনা শুরু হওয়ার আগেই থামিয়ে দিয়ে বললাম, দিয়ার বাসায় গিয়েছিলাম মা, ও একটু অসুস্থ তাই। কিন্তু এত রাতে গেছিলি কিভাবে, আর আমাকেও না জানিয়ে গেছিলি? এই বলে মা আমার পাশের ব্যক্তিটাকে দেখেই যেন শক খেলো। নেহাল বাবা, আসসালাম আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি। কিন্তু রাত্রির সাথে তোমার কিভাবে দেখা? তাছাড়া এত বছর কোথায় ছিলে বাবা? আর রাত্রির সাথেই বা কিভাবে দেখা? রাস্তায় দেখা হয়েছিল, তাই নামিয়ে দিতে আসলাম। খুব ভালো করেছো বাবা। তো এখন কি রাগারাগি মিটেছে? মানে বুঝলাম না আন্টি। মানে রাত্রি যে তোমাকে, মা জানে আমি নেহালকে ছেড়ে দিয়েছি, কিন্তু এসব নিয়ে কথা উঠলে নেহাল আমাকে ছেড়ে দিয়েছে এটা মা জেনে যাবে, আর নেহালকে ঘৃণা করবে, যেটা আমি কখনো চাই না। মা, ওসব বাদ দাও তুমি, আগে আমাদের ভিতরে যেতে দাও। আমরা ভেতরে প্রবেশ করলাম। নেহাল ফ্রেশ হওয়ার নাম করে কমন ওয়াশরুমে না গিয়ে আমার রুমে গেল। মাকে জিজ্ঞাসা করতে মা আমার রুম দেখিয়ে দিয়েছিল। তুমি জানো না মা, তোমার মেয়ের জন্য তুমি যাকে রাজপুত্র বলতে, সেই রাজপুত্রের মনের ঘরে অন্য কেউ বাস করে। শুধু মনের ঘরে না, নিজের থাকার ঘরেও অন্য কেউ থাকে। হবেই তো নিজের দোষে সব হারালি। কিছুক্ষণের ভিতর নেহাল ফিরে এলো। ও রাত্রি, আপনার ফোনটা দিতেই ভুলে গিয়েছিলাম, এই নিন। আপনি বলতে শুনে মা বলল, কি ব্যাপার নেহাল, তুমি রাত্রিকে আপনি করে কথা বলছো কেন? আপনার মেয়েই চায় না আন্টি যে আমি ওকে তুমি বলি। জানেন মিস্টার নেহাল, সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে, তেমন আপনার তুমি ডাকেরও ডেট ওভার হয়ে গেছে অনেক আগেই। যাই হোক, আপনি আর মা কথা বলুন, আমি ফ্রেশ হয়ে আসি। ফোনটা নেহালের হাত থেকে নিয়ে ঘরে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। মা আর নেহাল গল্প করছে, নেহালের হাতে কফি। কফিতে চুমুক দিচ্ছে আর মায়ের সাথে নিজের জীবনের চড়াই উতরাইয়ের গল্প করছে। ভাগ্য ভালো যে আমাদের সম্পর্ক শেষ কিভাবে হয়েছিল সেটা বলেনি, না হলে থাক আর বলতে পারছি না। কথাবার্তা শেষ, নেহাল চলে যেতে চাইলো, কিন্তু অনেক রাত হওয়ায় মা যেতে দিতে চাচ্ছিল না। রাতটা এখানে কাটিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু নেহাল বলল যে তাকে এখন যেতেই হবে। বাসা থেকে নাকি টেক্সট মেসেজ এসেছে, তিতলির শরীরটা খারাপ, 1 বছর বয়স তো, ওর মা একা দেখাশোনা করতে পারবে না। আমাকে এখন ফিরতেই হবে আন্টি, আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, যে কোনো প্রয়োজনে কল দিবেন দয়া করে। কিন্তু এত রাতে তোমাকে ছাড়তে আমার মনটা ভালো বলছে না। সমস্যা না থাকলে আমি থেকেই যেতাম, কিন্তু এই অবস্থায় আমার যেতেই হবে। আজকের আসি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। নেহাল বিদায় নিল, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকলো না। নেহালের মেয়ের নাম রুহিণী হলে এই তিতলিটা আবার কে? কতবার বলেছিলাম তোকে যে ছেলেটাকে ছেড়ে দিস না, পরে পস্তাবি। এখন তো আর ওর কাছে ফিরে যাওয়ার কোনো পথও খোলা নেই। মা, আমার ঘুম লাগছে, আমি ঘুমাতে গেলাম, তুমিও ঘুমিয়ে পড়ো। রাত অনেক হয়েছে। শুয়ে থেকে আমার হঠাৎ মনে হলো আমাকে যখন মুখে রুমালটা চেপে ধরে, সেই সময় তো ওরা আমার ঘরের ভিতর প্রবেশ করেনি, বাইরের দিকেই নিয়ে যাচ্ছিল। যতটুকু হুঁশ ছিল এটাই মনে আছে। তাহলে ফোন কোথা থেকে গেল ওই জায়গায়, নাকি পরে কেউ নিয়ে গিয়েছিল? আমার পরিষ্কার মনে আছে শব্দ শুনে যখন আমার ঘুম ভেঙে যায় তখন ছিল রাত 11:45। তার মানে আমাকে কিডন্যাপ করা হয়েছে 12টার আগেই। কি মনে হলো জানি না, সারাকে কল দিলাম। কি রে চুন্নি, রাত কয়টা বাজে জানিস? 3:20 বাজে। তাহলে এত রাতে কল দিস কেন? ফোন রাখ, আমার ঘুমে ডিস্টার্ব করিস না। দোস্ত, প্লিজ হেল্প কর, তুই তো সিম কোম্পানির কাজ করিস, এখনই আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাহায্য লাগবে। বল কি করতে পারি? রাত 12টা থেকে এই পর্যন্ত আমার ফোন কোন কোন লোকেশন ছিল জানা প্লিজ।
1 মিনিট অপেক্ষা কর, আমি বলছি। আগে ল্যাপটপ অন করে নেই। তোর নাম্বার তো তোর বাসার লোকেশনেই ছিল আর আছে দেখাচ্ছে। আমি যেই টাইম বললাম তার তখন কোথায় ছিল? 12টা থেকে 3টা পর্যন্ত তোর বাসার লোকেশনই ছিল। এখানে তাই দেখাচ্ছে, এই ভিতর অন্য কোথাও ছিল না। না। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হয়েছে, কিছু বলবি তো নাকি? কালকে জানাবো, এখন ঘুমা তুই। কালটা কেটে গিয়ে ভাবলাম, ফোনটা তো এখানেই, বাসায় এসেই আমার ঘরের ওয়াশরুমে আসার মানে আমার ফোন নিয়ে নেওয়া, যাতে করে আমার মনে হয় ফোনটা ওর কাছেই ছিল। তাহলে নিহাল আমাকে বোকা বানালো। তার মানে কিডন্যাপ কি ও নিজেই করিয়েছিল? রবিও ওর সাথে ছিল। কিন্তু এসব করে ওর লাভটা কি?